আমি পাগল হয়ে যাচ্ছি। সবকিছু যেন দিন দিন আমায় পাগল করে দিচ্ছে। বুঝতে পারছি না আমি কোনো দুঃস্বপ্ন দেখছি নাকি কোনো সত্য ঘটনা, নাকি নিছক আমার মনের ভুল। কোনো কিছুই আমার মাথায় আসছে না। এসব কেন আমার সাথে হচ্ছে? আমার স্বামী আমার কোনো কথা বিশ্বাস করছে না, ভাবছে সব আমার মনের ভুল। কিন্তু এত সব ঘটনা কি করে আমার মনের ভুল হয়? মনের ভুল হলে হয়তো একটা দুটো ঘটনা হবে, তাই বলে এত এত ঘটনাকে তো আমি মনের ভুল বলে উড়িয়ে দিতে পারি না। তার উপর নতুন নতুন বিয়ে, সবকিছু যেন এলোমেলো লাগছে। মাথাটা পুরো ঝিম ধরে আছে, কোনো কিছুর কুলকিনারা পাচ্ছি না। আমার স্বামী অরণ্যের চাকরির সুবাদে আমরা চট্টগ্রাম আসি। হুট করে পোস্টিং হয়, ওইভাবে ভালো মন্দ বিবেচনা করে বাসা খুঁজতে পারিনি। কোন রকম তাড়াহুড়ো করে বাসাটা নেওয়া। আর সবচেয়ে বড় কথা, ওই এলাকায় এমন কম দামে এত বড় বাসা পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার। আমার চোখ পড়ল ভেতরের ঘরের দিকে। আমি এগিয়ে গেলাম সেদিকে। ভেতরের সেই রুমটায় প্রবেশ করে আজকে আরো অবাক হলাম, কারণ দেখলাম রুমটার ভেতরে একটা ফুলদানিতে তাজা ফুল রাখা, আর সে ফুলের মুহুমুহু গন্ধ যেন সারা ঘরে বিরাজ করছে। আমার কাছে ব্যাপারটা কেমন জানি লাগছিল। কিছুটা অবাক হয়ে পুরো রুমটা ঘুরে দেখলাম। মনে হলো এ কোনো রাজকন্যার ঘর। ভাবতে লাগলাম এখানে তাজা ফুল কে আনলো, আর এত সুন্দর করেই বা কে গোছালো। রুমটা থেকে বের হয়ে আমি কিছুটা বিস্ময় নিয়ে অরণ্যকে ডাকতে গেলাম। অরণ্য, দেখে যাও। অরণ্য কিছুটা বিরক্তি স্বরে বলল, দেখছো তো আমি মালপত্র নামাচ্ছি, এখন ডাকছো কেন? একটু পর আসছি। আমারও কিছুটা অরণ্যের উপর রাগ হলো, কারণ আমি তো আর অকারণে ওকে ডাকিনি। ওর এরকম ব্যবহার মাঝে মাঝেই আমাকে কষ্ট দেয়। তাই রাগী কণ্ঠ নিয়ে ক্ষুব্ধ হয়ে বললাম, তুমি আসবে কিনা বলো, এখানে এসে একটু দেখে যাও। অরণ্য এবার বিরক্ত মাখা মুখ নিয়ে আমার কাছে আসলো। হ্যাঁ বলো, কি হয়েছে? এতবার ডাকার কি আছে? আরে তুমি একটু এদিকে এসো আর দেখো, সারা বাড়ি অগোছালো থাকলেও এই রুমটা কত সুন্দর করে গোছানো, কত পরিপাটি করে সাজানো। আর দেখো ফুলের গন্ধ যেন চারিদিকে মুহুমুহু করছে। আমার তো এই রুমটা দেখে বেশ অবাক লাগছে, কারণ এখানে তো কেউ থাকে না অনেকদিন যাবত। তাহলে রুমটা এত সুন্দর করে কে গোছালো? অরণ্য রুমটার দিকে তাকিয়ে আমার দিকে বেশ রাগী চোখ নিয়েই তাকালো। এতটা রাগ অরণ্যকে আমি আগে করতে দেখিনি। আমিও বুঝলাম না অরণ্য কেন এত রাগী চোখ নিয়ে তাকালো। আমি কিছুটা আশ্চর্য হয়ে অরণ্যকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, কি হয়েছে? এভাবে তাকিয়ে আছো কেন? আমি কি করেছি? এত রাগ দেখানোর মানে কি? অরণ্য বেশ বিরক্ত হয়ে আমার কথার জবাব দিল, তুমি কি এই টাইমে আমার সাথে মশকরা শুরু করেছো? কত কাজ বাকি, আর এখন আছো তুমি তোমার মশকরা নিয়ে। মেজাজটাই গরম করে দিয়েছো তুমি আমার। অরণ্যের কথাগুলো শুনে এর মানে ঠিক আমি বুঝতে পারলাম না। আমি কি এমন মজা করলাম? এতে মজারই বা কি দেখলো? আমি চটে গিয়ে উত্তর দিলাম, কি এমন মজা করলাম তোমার সাথে? তুমি এভাবে রেগে গেলে যে? রাখবো না তো হাসবো? রুমটায় তাকিয়ে দেখো, তাহলেই বুঝবে। আর আমি তো জানি তুমি ইচ্ছা করেই এমন মজাটা করেছো। আমাকে না রাগালে তোমার ভালো লাগে না, তাই তো সবসময় ফাজলামো করো। অরণ্যের কথা শেষে বেশ অবাক হয়ে আমি রুমটার দিকে তাকিয়ে যা দেখলাম, নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না। কারণ আমি দেখলাম রুমটা অন্য রুমের মতোই ধুলাবালিতে লুটোপুটো খাচ্ছে। আমার মাথায় কাজ করছে না, এটা কি করে হলো? আমি স্পষ্ট কিছুক্ষণ আগে দেখলাম রুমটা সাজানো গোছানো, আর এখন এমন কিভাবে হলো? বেশ অবাক হয়ে অরণ্যর দিকে ফিরলাম। খেয়াল করলাম অরণ্য নিচে চলে গেছে। বুঝতে পারলাম অরণ্য বেশ রেগে গেছে, কিন্তু আমার মাথায় এটাই আসছে না রুমটা কিভাবে বদলে গেল। রুমটা তো বেশ সাজানো গোছানো ছিল, তাহলে এই রুমের এই অবস্থা কেন হলো? হতে পারে আমার মনের ভুল। তখন ব্যাপারটা এত পাত্তা না দিয়েই ফ্রেশ হতে গেলাম। এর মধ্যেই সব মালপত্র গাড়ি থেকে নামিয়ে ফেলেছে। তারপর আমি আর অরণ্য বাড়ি পরিষ্কারের কাজে লেগে গেলাম। বাড়িটা বেশ ময়লা মাখা ছিল, বোঝাই যাচ্ছে বাড়িটায় অনেকদিন কেউ থাকেনি। বাড়ির দেওয়ালের এরকম রং অনেক সুন্দর। কিছুটা অবাক হয়ে গেলাম, কারণ এত সুন্দর বাড়িটা এভাবে ফেলে রাখার মানে বুঝলাম না। আচ্ছা, তোমার কি অবাক লাগছে না এটা ভেবে যে এত সুন্দর একটা বাড়ি হয়ে পড়ে আছে কেন, আর এত কম ভাড়া কেন? দূর, আমি বে এসব ভাবছি কেন? আর এসব ভেবে আমার লাভটাই কি? বাড়ির মালিকের টাকা আছে, ফেলে রেখেছে, আমার তাতে কি? আমি এত সস্তায় বাড়ি ভাড়া পেয়েছি, এটাই অনেক। বাড়িটা পরিষ্কার করার পর বাড়িটা অনেক চকচক করছিল। মনে হচ্ছে না এই বাড়িটায় কেউ অনেকদিন থাকেনি। মনে হচ্ছে একদম নতুন একটা বাড়ি। পরিষ্কার করার পর বাড়িটা সুন্দর করে গোছাতে লাগলাম। ঠিক করলাম ওই রুমটায় থাকবো, যে রুমটা নিয়ে আমার আর অরণ্যের মধ্যে একটু রাগারাগি হলো। তাই ঠিক করলাম ওই রুমটাতেই থাকবো। আর ওই রুমটা অন্যান্য রুম থেকে একটু বড়, আর দক্ষিণ দিকে একটা জানালা আছে। ওই জানালা দিয়ে পেছনের বাগানটা দেখা যায়, আর হালকা বাতাস আসে, যা মন ছুঁয়ে যায়। তাই ওই রুমটাতেই আমরা আমাদের জিনিসপত্র নিয়ে মন মতো গোছালাম। এদিকে ঘর গোছাতে গোছাতে অনেকটা রাত হয়ে গেল। দুজনেই বেশ ক্লান্ত, কিছু একটা খাওয়ার দরকার। অরণ্য বলল, আমি বাহির থেকে কিছু একটা নিয়ে আসছি। আমার কেন জানি না একা থাকতে মন চাচ্ছিল না। তার উপর সকালের ওই কাহিনীর পর একটু ভয় ভয় লাগছিল। তাই আমিও বায়না ধরে বসে রইলাম, আমিও যাব তোমার সাথে। আমার একা একা ভয় লাগবে, এত বড় বাড়ি একা একা থাকবো কিভাবে? অরণ্য এবারও কিছুটা রাগ হলো আর বলল, এত রাতে বের হব তোমাকে নিয়ে? পাগল তুমি, এলাকায় নতুন, কাউকে চিনি না, কি থেকে কি হয়ে যায় বলা যায় না। তুমি থাকো, আমি গিয়ে দেখছি কি আনা যায় খাওয়ার জন্য। আর ভয় কিসের? দরজা লক করে বসে থাকো, আর আমি আসলে দরজা খুলবে। আমি যতক্ষণ পর্যন্ত না আসবো তুমি আর যেই আসুক দরজা খুলবে না। আমিও এক চিলতে অভিমান নিয়ে মুখ ভার করে উত্তর দিলাম, আচ্ছা যাও, তুমি যা বলবে তাই হবে। অরণ্য বেশ বুঝতেই পারলো আমার একটু অভিমান হয়েছে। যাবার আগে অরণ্য হুট করে একটা কপালে চুমু দিয়ে রুম থেকে বের হয়ে গেল, আর চিল্লা
চিল্লিয়ে চিল্লিয়ে বলতে লাগলো, অনা দরজাটা লাগিয়ে দাও, সাবধানে থেকো, আমি 10 মিনিটের মধ্যেই ফিরছি। অরণ্যের এসব ছেলে মানুষের জন্য আমি ওর উপর রাগ করে থাকতে পারি না, যতই রাগ করি না কেন। দিন শেষে তার পাগলামোর কাছে আমি হেরে যাই। আমিও এক ফোঁটা হাসি নিয়ে বললাম, এক্ষুনি লাগাচ্ছি, যাও তুমি। অরণ্য যাবার পর দরজা লাগাতে গেলাম, কিন্তু গিয়ে দেখলাম দরজা লাগানো। বুঝতে পারলাম না দরজাটা কে লাগিয়েছে। এসব কি হচ্ছে আমার সাথে? হুট করে খেয়াল করলাম একটা ছায়া সামনের দেওয়ালে ভাসছে। অন্য পাশে তাকিয়ে দেখি কেউ নেই। আমার মাথাটা যেন ঘুরে গেল। খেয়াল করলাম এবার দুটো ছায়া, একটা ছোট আর একটা বড়। আমি আবারও পেছন ফিরলাম, খেয়াল করলাম কেউ নেই। এবার অনেকটা ভয় পেয়ে গেলাম। মনে হচ্ছে আমি কোনো রহস্যের ধাঁধায় পড়ে গেছি। মাথাটাও খুব ব্যথা করছে। এদিকে দরজা কে লাগালো এই চিন্তায় যেন মাথাটা আরো ব্যথা করছে। হয়তো মাথা ব্যথার কারণে এরকম ছায়া দেখছি। এক কাপ চা খেতে পারলে ভালো হতো। মনে মনে যা ভাবলাম তাই করলাম। রান্নাঘরে গিয়ে চা বানানোর জন্য পানি বসালাম। ভাবতে লাগলাম অরণ্য কখন আসবে। লোডশেডিং হয়ে গেল। খেয়াল করলাম রান্নাঘরের জানালাটা দিয়ে হালকা বাতাস বইছে। বাতাসটা বেশ ভালো লাগছে। মনে হচ্ছে বাতাসটায় অসম্ভব একটা মায়া আছে। বাতাসে একটা ফুলের গন্ধ ভেসে আসছে। হয়তো হাসনা হেনা ফুল হবে। গন্ধটা যেন তীব্র হতে লাগলো। বোঝা যাচ্ছে বাতাসের বেগ যত বাড়ছে গন্ধটা যেন আরো তীব্র হচ্ছে। হালকা হালকা ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা দেখেই আমার আর অরণ্যের প্রথম পরিচয়ের কথা মনে পড়ে গেল। ওই দিনও ঠিক এরকম হালকা বৃষ্টি পড়ছিল। চারিদিকে হুট করে অনেক বাতাস বইছিল। আমাদের বিয়ের পাকা কথা দেওয়ার আগে আমার মা বলল, অনা একবার গিয়ে অরণ্যের সাথে কথা বলে আয়, দেখ ছেলেটা কেমন, যদি ভালো হয় তাহলে পাকা কথা দিব। আমারও বেশ লজ্জা লাগছিল মায়ের কথা শুনে, যদিও তাকে দেখার জন্য মনটা আনচান করছিল, কারণ প্রথম দেখায় বেশ ভালো লেগেছিল অরণ্যকে। এবার হয়তো দেখা হলে বোঝা যাবে ও কেমন। কোনোভাবেই দেখা হওয়ার সুযোগটা হাতছাড়া করলাম না। মাকে লজ্জায় লালমুখ হয়ে জবাব দিলাম, আচ্ছা মা, তোমরা যা বলো তাই হবে। মা ফোন করলো ওদের বাসায়। যথারীতি মা ওদের সাথে কথা বলে আমাকে বলল, কালকে অরণ্য দেখা করতে চাচ্ছে, তোরাই ঠিক করে নিস কোথায় দেখা করবি। এটা অরণ্যের নাম্বার, তোকে ফোন দিতে বলেছে। আমি মায়ের কথা শুনে একটু বিরক্ত হয়ে বললাম, মা আমি কেন কল দিব? ওনাকে বলতে কল দিতে। আমি কল দিলে কি না কি ভাববে। মেয়ে হয়ে ছেলে মানুষকে কল দিব? কি যে করো বুঝি না। মা এবার মুচকি একটা হাসি দিয়ে বলল, আরে বোকা মেয়ে, ছেলেটাই বললো তোকে কল দিতে। ও কল দিলে তুই যদি কিছু মনে করিস সেজন্য। আমি তখন একটু লজ্জা পেয়ে বললাম, আচ্ছা একটু পর কল দিব। মাও হেসে চলে গেল। আমি ভাবতে লাগলাম কল দিয়ে কি বলবো। 7-5 ভাবতে ভাবতেই কল দিয়ে বসলাম। কল ধরার পর একটু কাপা স্বর নিয়ে বললাম, হ্যাঁ হ্যালো, অরণ্য সাহেব বলছেন? হ্যাঁ, আপনি অনন্যা তাই তো? হ্যাঁ অনন্যা। আপনি জানলেন কিভাবে? নাম্বারটা সেভ করে রেখেছিলাম। তাহলে আপনিই তো কল দিতে পারতেন। আমি একটু চুপচাপ তো, তাই সাহস পাচ্ছিলাম না কল দিতে। কি থেকে কি ভেবে বসেন এই ভেবে। তার উপর এর আগে মেয়েদের সাথে তেমন কথা বলিনি। মোট কথা আপনাকে কল দিলে কি মনে করেন এই ভেবে সাহস পাচ্ছিলাম না। আরে কি মনে করব। আচ্ছা যাই হোক, মা বলেছিল আপনার সাথে একটু দেখা করে পরিচিত হয়ে নেওয়ার জন্য। আপনি কি চান শুধু আপনার মা বলেছে বলে দেখা করবেন? আপনার দেখা করার ইচ্ছা নেই? আমি তো তখন ওর কথা শুনে বেশ লজ্জা পাচ্ছিলাম। একটু লজ্জা লজ্জা মুখে আর লাজুক স্বরে জবাব দিলাম, আপনার কি মনে হয় আপনার ইচ্ছা নেই দেখা করতে? তখন ও একটা অট্টহাসি দিয়ে বলল, এর জন্যই তো ওয়েট করছি। আমিও তখন বেশ লজ্জায় জবাব দিলাম না। এরপর দুজনে একে অপরকে বেশ পছন্দ করে ফেললাম, আর আমাদের বিয়ের পাকা কথা হয়েও গেল। আজকে হঠাৎ বাহিরের এই বৃষ্টি দেখে সেদিনের কথা মনে হয়ে গেল। যেই একটু মন শান্ত হলো, হুট করে খেয়াল করলাম একটা আলো এসে রান্নাঘরে পড়েছে। আমি বেশ অবাক হলাম, এ আলো কোথা থেকে আসলো? কারণ আকাশে চাঁদ নেই যে চাঁদের আলো আসবে। কিছুটা অবাক হয়ে খেয়াল করলাম আলোর রেখাটা চলে গেল আর চারিদিকে অন্ধকার হয়ে গেল। হাতের কাছে কিছু পাচ্ছিলাম না যে আমি মোম জ্বালাবো। খেয়াল করলাম চুলাও নিভে গেছে। পুরো বাড়িটা অন্ধকারে নিকশ কালো হয়ে গেছে। আচমকে একটা কান্নার আওয়াজ শুনলাম। মনে হচ্ছে কেউ কাঁদছে। আমি ভয়ে যেন গুটিয়ে গেলাম। এ বাড়িতে তো আমি ছাড়া আর কেউ নেই, আর আশেপাশের বাড়িগুলোও বেশ দূরে। তাহলে কে এত জোরে কাঁদবে যে এখানে শোনা যাবে? প্রশ্নগুলো যেন মাথায় ঘুরপাক খাচ্ছে। আর এদিকে অরণ্যও নেই। কি করব বুঝতে পারছিলাম না। কান্নাটা কোথা থেকে আসছে বুঝতে পারছিলাম না। অন্ধকারে কিছুই দেখতে পারছিলাম না। কান্নাটার শব্দটাও আরো বাড়তে লাগলো। আমি হুট করে বলতে চাচ্ছিলাম, কে কাঁদছেন, কিন্তু আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। অনেকবার চেষ্টা করার পরও কোনো কথা বলতে পারছিলাম না। গা হাত পা একদম ঠান্ডা হয়ে যাচ্ছিল মনে হচ্ছে। গা হাত পাতে কোনো শক্তি পাচ্ছিলাম না। মাথার ব্যথাটাও তীব্র হতে লাগলো, সাথে ফুলের গন্ধটাও। তার সাথে কান্নার আওয়াজটা যেন আরো শ্রবণ কুটু হতে লাগলো। এবার মনে হচ্ছে আমার দমটাও আটকে যাচ্ছে। প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে আমার। গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। এবার কান্নার শব্দের সাথে নুপুরের শব্দ আসতে লাগলো। এলোমেলো কিছু কথার শব্দ শুনতে পাচ্ছিলাম। কথাগুলো এমন ছিল,
মা আমি বেরোলাম, আসতে দেরি হবে। মা আমি এটা খাবো না। মা সবসময় কেন এত বিরক্ত করো? মা আর একটু ঘুমোতে দাও। বাবা আমার জন্য আইসক্রিম নিয়ে আসবে কিন্তু। কথাগুলো বারবার রিপিট হতে লাগলো, সেই সাথে কান্নার আওয়াজটাও তীব্র হতে লাগলো, সাথে একটা বাচ্চাও কাঁদতে লাগলো। আচমকা মাথায় একটা আঘাত অনুভব করতে লাগলাম, আর তখনই আমি জ্ঞান হারাই আর সোজা ফ্লোরে পড়ে যাই। সম্মানিত ভিউয়ার্স, এরপর কি হলো জানতে চোখ রাখুন আমাদের পেজে। গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।